আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় যুক্তি গ্রহণযোগ্য হলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে বলে মৌখিকভাবে জানিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যে এখনো পর্যন্ত ২৬ লক্ষ ভোটদাতার তথ্য ২০০২-এর এসআইআর এর তালিকার সঙ্গে মেলেনি বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ১০টি জেলায় ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। এসআইআর নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেছে বিজেপির এক প্রতিনিধি দল। সমস্যা সমাধানে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তারা। মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ হয়েছেন সের্জিও লোবেরা রড্রিগেজ। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় যুক্তি গ্রহণযোগ্য হলে প্রয়োজনে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে বলে মৌখিকভাবে জানিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে গতকাল এ সংক্রান্ত মামলার শুনানিতে বিএলওদের ওপর অতিরিক্ত চাপ, মৃত্যুর প্রসঙ্গ উঠে আসে। এই বিষয়টি ছাড়াও অনাথ বা পথশিশুদের কিভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, কারাই বা তাদের পরিচিতি হিসেবে চিহ্নিত করবে ইত্যাদি একাধিক বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। আগামী ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মামলার পরবর্তী শুনানি। ওই দিনই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। উল্লেখ্য, এসআইআর এর বিরোধিতা করে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আজ ফের এ সংক্রান্ত মূল মামলার শুনানি হবে। রাজ্যে এখনো পর্যন্ত ২৬ লক্ষ ভোটদাতার তথ্য ২০০২-এর এসআইআর এর তালিকার সঙ্গে মেলেনি বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। কমিশন জানিয়েছে, ইলেকশন রিটার্নিং অফিসার উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখে সমস্যার সমাধান করবেন। কোনো যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বৈদ্যুতিন ভোট যন্ত্র, ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং এফএলসি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। চলবে আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত। রাজ্যের ১০টি জেলায় মোট ৫২টি স্থানে এই চেকিং প্রক্রিয়া হবে। এর আগে গত ২১ তারিখ নিউ টাউনে এফএলসি নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বিজেপি। গতকাল নতুন দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন বিজেপির এক প্রতিনিধি দল। দলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, অমিত মালভিয়া, ২ সাংসদ জগন্নাথ সরকার ও খগেন মুর্মু প্রমুখ। রাজ্যে এসআইআর এর অগ্রগতি, অনুপ্রবেশ, ভুয়ো ও মৃত ভোটার, বিএলওদের ওপর রাজনৈতিক চাপ সহ একাধিক বিষয় লিখিতভাবে কমিশনকে জানিয়েছেন তারা। একই সঙ্গে সমস্যাগুলির সমাধানে বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গেই রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে কাজ করতে হয়। এতে দপ্তরের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে। তাই এসআইআর বা ভোটের সময় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের স্বাধীনতা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। মৃত, স্থানান্তরিত, একাধিক স্থানে নথিভুক্ত এবং ভুয়ো ভোটার চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভারতের অভিন্ন পরিচয়পত্র প্রদান কর্তৃপক্ষ ইউআইডিএআই এর তথ্য ভাণ্ডার মিলিয়ে দেখার পরামর্শও দিয়েছে বিজেপি। এছাড়াও দ্রুত ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, এসআইআর এর জন্য নথি গ্রহণের ব্যাপারে কমিশনের সুনির্দিষ্ট নির্দেশিকার প্রয়োজনীয়তা নিয়েও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। পশ্চিমবঙ্গ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে বিজেপি নেতা গিরিরাজ সিং মন্তব্য করেছেন। সংসদ ভবন চত্বরে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী সিং বলেন, তৃণমূল কংগ্রেস এদের ভোট ব্যাংকের ওপর নির্ভরশীল। ममता बनर्जी भूले नहीं कि बांग्लादेशी और रोहिंग्या के बल पे उनकी सरकार चलती। वहाँ की सरकार भ्रष्टाचार की सरकार है, घुसपैठियों से बल पे चलने वाली सरकार है, कटमनी की सरकार है, बंगाल की सरकार हिंदू विरोधी सरकार। এসআইআর ইস্যুতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির অবস্থান বিক্ষোভের প্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন কলকাতা পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। কলকাতার পুলিশ কমিশনার
মনোজ ভার্মাকে গতকাল চিঠি পাঠিয়ে কমিশন স্পষ্ট জানিয়েছে, সিইওর দপ্তরে যে পর্যায়ে নিরাপত্তা থাকা উচিত ছিল তা স্পষ্টতই অপ্রতুল। দুদিন অর্থাৎ 48 ঘন্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে তার অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে কমিশন কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এ রাজ্যে নির্বাচন কমিশনকে নিরাপত্তা চাইতে হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে ইলেকশন কমিশন ভোটারদের নিরাপত্তা দেওয়ার কথা, সেই ইলেকশন কমিশন কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বলছে আমার অফিসে নিরাপত্তা দাও। যে ল মেকার, নির্বাচিত প্রতিনিধি, কি অবস্থা নির্বাচিত প্রতিনিধি, বিরোধী দলনেতা বারে বারে আক্রমণ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালে চাকরি বাতিলের পর 2025 সালে নতুন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ গতকাল জানিয়েছেন, একজন অযোগ্য চিহ্নিত প্রার্থীকেও চাকরি দিতে পারবে না এসএসসি। বিশেষভাবে সক্ষম প্রার্থীরাও এই নিয়মের আওতায় পড়বেন। বেঞ্চের পর্যবেক্ষণ, নতুন নতুন পরীক্ষাকে কেন্দ্র করে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার জন্য এসএসসি দায়ী। অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া সহ পরীক্ষাকে কেন্দ্র করে অন্যান্য যত মামলা শীর্ষ আদালতে দায়ের হয়েছে তা কলকাতা হাইকোর্টকে শুনতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। আগামী 28 নভেম্বর হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। এদিকে শুধুমাত্র যোগ্যদের জন্যই নতুনভাবে নিয়োগ পরীক্ষা নেবার দাবি জানিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সংগঠনের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন তা নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। 16 আনটেন্টেড টিচার নিয়ে ফ্রেশ সিলেকশন বলেছেন এবং আরও এটা বলেছেন আনটেন্টেড ক্যান্ডিডেটরা যেন কোনোভাবে অ্যাফেক্টেড না হয়। আমরা স্টেটের কাছে আবারও দাবি করব, যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি, যে দাবি আমাদের দীর্ঘদিনে লাঠি খেয়েছি, একটাই দাবি ছিল আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য ফ্রেশ সিলেকশন করতে। সেটা আমরা বারবার বলেছি। আমরা বলবো যে 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটদের আলাদা করে ভাবতে, তাদের সিট রিজার্ভ করতে, এই দাবি আমরা আবারও রাখবো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী, সদ্য জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের একাধিক কর্তা ব্যক্তি গতকাল হাজিরা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহা। আগামী দিনে একই ভুল হলে আদালত অভিযুক্তদের জামিন বাতিল করার হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় সহ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, শিক্ষক নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গতকাল সশরীরে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। পূর্ব মেদিনীপুরের তমলুকে সরকারি চাকরি পাইয়ে দেবার নাম করে প্রতারণার অভিযোগে শেখ মঈনুদ্দিন নামে এক সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি রায়গঞ্জে হলেও চাকরি সূত্রে তমলুকে থাকতেন। তল্লাশি চালিয়ে পুলিশ তার ঘর থেকে 15টিরও বেশি অ্যাডমিট কার্ড উদ্ধার করেছে। গোয়ায় 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রায় শেষ পর্যায়ে, আগামীকাল সমাপ্তি উৎসব। তার আগে আজ ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে বাংলা ছবি সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিমের 2টি প্রদর্শন রয়েছে। সিনেমাটি আজ মারগাঁও এবং পন্ডাতে দেখানো হবে। এর আগে গতকাল সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হন। সিনেমা সম্পর্কে বলতে গিয়ে পরিচালক বলেন, ভারতের সিনেমায় ভিএফএক্স এর ব্যবহার এখন আর কঠিন নয়, কারণ প্রযুক্তিগত দক্ষতা এখন অনেক বেশি। হোসে মোলিনাকে সরিয়ে মোহনবাগান সুপার জায়েন্টের কোচ হয়েছেন সের্জিও লোবেরা রড্রিগেজ। গতকাল মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে নতুন কোচের নাম জানানো হয়েছে। গত মরশুমে মোলিনাকে মোহনবাগান কোচ করেছিল। তিনি সবুজ মেরুন দলকে একই সঙ্গে আইএসএল, লিগ শিল্ড ও কাপ জিতিয়েছেন। কিন্তু চলতি মরশুমে ডুরান্ড কাপ ও সুপার কাপে ব্যর্থতায় দলের খেলা নিয়ে তাঁর সমালোচনা শুরু হয়। রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও আগামীকাল থেকে আবার পারদের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.1 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, আগামী এক সপ্তাহ রাজ্যে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় যুক্তি গ্রহণযোগ্য হলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে বলে মৌখিকভাবে জানিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যে এখনো পর্যন্ত 26 লক্ষ ভোটদাতার তথ্য 2002-এর এসআইআর এর তালিকার সঙ্গে মেলেনি বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। স্থানীয় সংবাদ শেষ হলে আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়।
এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের স্পেস স্টার্টআপ স্কাইরুটের প্রথম অরবিটাল মহাকাশযান বিক্রম-1 এর সূচনা করবেন। 2030 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদ শহরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে তৃতীয় ভারত ইন্দোনেশিয়া প্রতিরক্ষামন্ত্রীদের সংলাপের সহ সভাপতিত্ব করবেন। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে। হংকংয়ের তাইপো জেলার বহুতলে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 44 জনের মৃত্যু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের স্পেস স্টার্টআপ স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করবেন। সেই সঙ্গে তিনি স্কাইরুটের প্রথম অরবিটাল মহাকাশযান বিক্রম-1 এর সূচনা করবেন। এই মহাকাশযানের উপগ্রহকে তাদের কক্ষে প্রক্ষেপণ করার ক্ষমতা রয়েছে। এর অত্যাধুনিক প্রযুক্তি প্রায় 2 লক্ষ বর্গফুট কার্যক্ষেত্রে একাধিক উৎক্ষেপণ যানের নির্মাণ, বিকাশ ও পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং প্রতি মাসে একটি করে অরবিটাল মহাকাশযান তৈরি করা সম্ভব হবে। স্কাইরুট ভারতের প্রথম সারির বেসরকারি স্পেস সংস্থা। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তনী পবন চন্দনা ও ভারত ঢাকা এই সংস্থার প্রবক্তা। 2022 সালের নভেম্বরে স্কাইরুট সাব অরবিটাল রকেট বিক্রম এস এর মাধ্যমে মহাকাশে প্রথম বেসরকারি নির্মাণ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশা এবং উত্তরপ্রদেশে দুদিনের সফরে আজ রওনা হবেন। ভুবনেশ্বরে ওড়িশা বিধানসভার সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। আগামীকাল শ্রীমতী মুর্মু উত্তরপ্রদেশের লখনৌতে ব্রহ্মকুমারীদের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। ভারত স্কাউটস ও গাইডসের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল সাইপ্রাসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সভাপতি অনিতা দিমিত্রিওর নেতৃত্বে সাইপ্রাসের একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রপতি সাইপ্রাসের সঙ্গে ভারতের অংশীদারিত্বের কথা তুলে ধরেন। দুই দেশের মধ্যে কৌশলগত দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক সম্মান এই সম্পর্ককে জোরদার করেছে। তিনি আরও উল্লেখ করেন, বিগত কিছু বছরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক যোগাযোগ, প্রতিরক্ষা ক্ষেত্রে অংশীদারিত্ব ও সাংস্কৃতিক মেলবন্ধন সুদৃঢ় হয়েছে। শ্রীমতী মুর্মু আরও বলেন, সাইপ্রাসের প্রতিনিধি দলের এই সফরে তারা ভারতের গণতন্ত্র ও সংসদীয় কার্যকলাপের ব্যাপারে অবগত হবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়ালগের তৃতীয় পর্বের প্রথম দিনে উদ্বোধনী পর্যায়ে ভাষণ দেবেন। 2 দিনের এই কার্যক্রমে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা প্রতিরক্ষা ব্যবস্থার সংস্কার, প্রযুক্তিগত রূপান্তর ও 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে নিরাপত্তা ক্ষেত্রে ভারতের আত্মপ্রকাশ নিয়ে মতামত প্রকাশ করবেন। চলতি বছরে চাণক্য ডিফেন্স ডায়ালগের ভাবনা সংস্কার থেকে রূপান্তর, শক্ত, সুরক্ষিত ও বিকশিত ভারত। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ভাষণ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সিয়াফ্রে শামসুদ্দিনের সঙ্গে তৃতীয় ভারত ইন্দোনেশিয়া প্রতিরক্ষামন্ত্রীদের সংলাপের সহসভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 2 মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন পর্যালোচনা করবেন, বহুপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করবেন তারা। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার জন্য নতুন ক্ষেত্রগুলিরও অন্বেষণ করা হবে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী গতকাল 2 দিনের ভারত সফরে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সংবিধান দিবস উপলক্ষে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বাবা সাহেব আম্বেদকরের আবক্ষ মূর্তি উন্মোচনে তিনি গর্বিত। সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, এই মূর্তি সংবিধানের নির্মাতা বি.আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। আম্বেদকরের চিন্তা, তার আদর্শ অগণিত মানুষকে শক্তি যোগায়। 2030 সালের কমনওয়েলথ গেমস ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে। গতকাল গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলিতে 74টি কমনওয়েলথ সদস্যভুক্ত দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা ভারতের আবেদনে শিলমোহর দেন। গ্লাসগোতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ক্রীড়া মন্ত্রকের যুগ্ম সচিব কুনাল কে, ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা, অ্যাসোসিয়েশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রঘুরাম আইয়ার, গুজরাটের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংভি প্রমুখ। ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন আহমেদাবাদের 2030 সালের 100তম কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। এক সামাজিক মাধ্যমের বার্তায় তিনি বলেন, 100তম কমনওয়েলথ গেমস আয়োজনে বিশ্বমঞ্চে ভারতের সক্ষমতা, ঐক্য এবং আকাঙ্ক্ষা প্রদর্শনের একটি ঐতিহাসিক সুযোগ। যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব আহমেদাবাদকে দেওয়ার সিদ্ধান্তে দেশের জন্য একটি মর্যাদাপূর্ণ মুহূর্ত এবং 2047 সালের মধ্যে এটি ক্রীড়া মহাশক্তি হিসেবে গড়ে ওঠার জন্য দেশের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অনুঘটক। हमारे लिए ये गेम्स भारत में आयोजित हो रही है, इसलिए मुझे विशेष गर्व भी है, खुशी भी है। मोदी जी के नेतृत्व में स्पोर्ट्स सेक्टर बदल रहा है। पिछले 1 दशक में देश के अलग अलग 18 से अधिक सिटी में 22 से अधिक बड़ी टूर्नामेंट का आयोजन हुआ। ये बता रहा है कि ये देश बड़ी टूर्नामेंट के लिए, वर्ल्ड कप लेवल की गेम्स कराने के लिए अपनी क्षमता को दर्शा रहा है।
সিন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল 7,280 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে। এ ধরনের প্রথম উদ্যোগের লক্ষ্য হল দেশে ইন্টিগ্রেটেড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটসের বার্ষিক উৎপাদন 6,000 মেট্রিক টনে নিয়ে যাওয়া। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক গাড়ি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস অন্যতম গুরুত্বপূর্ণ বস্তু হয়ে উঠেছে। এই প্রকল্প রেয়ার আর্থ অক্সিডাইড ধাতুকে অ্যালয় এবং অ্যালয়কে রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটে রূপান্তরিত করতে সহায়তা করবে। रेयर अर्थ परमानेंट मैग्नेट मैन्युफैक्चरिंग स्कीम। हम सब जानते हैं कि रेयर अर्थ और परमानेंट मैग्नेट ये आज एक स्ट्रेटेजिक सेक्टर से जुड़ी हुई चीज बन चुके हैं और इसके साथ 3 और बड़े फैसले लिए गए हैं, जिसमें पुणे मेट्रो का एक्सपेंशन है, दूसरा द्वारका जी से कनल उसकी डबलिंग का रेलवे लाइन का, और चौथा है बदलापुर से करजत 3rd and 4th रेलवे लाइन का। দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় ধৃত শোয়েবকে দিল্লির একটি আদালত গতকাল 10 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় শোয়েব ধৃত 7ম ব্যক্তি। গতকাল ফরিদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাতিয়ালা হাউস আদালত গতকাল অপর সন্দেহভাজন আমির রশিদ আলীর এনআইএ হেফাজতের মেয়াদ 7 দিন বাড়িয়েছে। এনআইএ জানিয়েছে, জঙ্গি উমর উন্নবীকে গত 10ই নভেম্বর গাড়ি বোমা বিস্ফোরণের আগে শোয়েব সমস্ত রকম সাহায্য করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে। চীন অস্বীকার করলেও এই বাস্তবতার কোনো পরিবর্তন হবে না বলেও ভারত জানিয়েছে। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নয়নের পূর্ব শর্ত। অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে নিয়ে চীনের স্বেচ্ছাচারী পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক করার পথে বাধা সৃষ্টি করছে বলেও তিনি জানিয়েছেন। Regarding the arbitrary detention of an Indian citizen from Arunachal Pradesh who was holding a valid passport and was transiting through Shanghai International Airport on an onward travel to Japan. Arunachal Pradesh is an integral and inalienable part of India, and this is a fact which is self-evident. No amount of denial by the Chinese side is going to change this indisputable reality. We did do a strong démarche with the Chinese side both in Beijing and in Delhi when the incident took place. বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধে সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, সরকার এ বিষয়ে আইনগত দিকগুলি খতিয়ে দেখছে। ভারত বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি দায়বদ্ধ বলেও বিদেশ মুখপাত্র জানিয়েছেন। রাম মন্দিরে ধ্বজা উত্তোলন নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক মন্তব্যে ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং প্রতিবেশী দেশ যাতে আদর্শগত দিক দিয়ে কোনো বক্তব্য না রাখে তার উপর ভারত জোর দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে পাকিস্তানের করা মন্তব্যকে খারিজ করে দেন। তিনি বলেন, পাকিস্তান এমন একটি দেশ যেখানে সংখ্যালঘুদের উপর দমন, অত্যাচার এবং ধর্মান্ধতার বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। উত্তরপ্রদেশে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর প্রথম পর্যায়ের কাজ রাজ্য জুড়ে দ্রুত সম্পন্ন হচ্ছে। শ্রাবস্তিতে এসআইআর পদ্ধতিতে অবহেলা করার জন্য 5 জন বুথ লেভেল আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। শ্রাবস্তি জেলা নির্বাচন অধিকর্তা অশ্বিনী পাণ্ডে বলেছেন, সময় মতো কাজ সম্পন্ন করা বিএলওদের সম্মানিত করা হচ্ছে। এদিকে বারাণসীতে জেলা নির্বাচন অধিকর্তা সত্যেন্দ্র কুমার বেশ কয়েকটি বুথ পরিদর্শন করে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করেছেন। হংকংয়ের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের বহুতল আবাসনে অগ্নিকাণ্ডে অন্তত 44 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 79 জন। 700 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আবাসনের ভিতরে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 800টিরও বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। 7টি আবাসন মিলিয়ে সেখানে প্রায় 2000টি অ্যাপার্টমেন্ট আছে। 8টি ব্লক মিলিয়ে প্রায় 4800 মানুষ সেখানে বসবাস করেন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ভারত ও স্লোভেনিয়া গতকাল বাণিজ্য, প্রযুক্তি এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন নতুন উপায় নিয়ে আলোচনা করেছে। ভারতের পশ্চিম বিষয়ক সচিব সিপি জর্জ, স্লোভেনিয়ার বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক কূটনৈতিকের মহানির্দেশক পিটার জাপেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পৃক্ততা বৃদ্ধিতে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করেছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের স্পেস স্টার্টআপ স্কাইরুটের প্রথম অরবিটাল মহাকাশযান বিক্রম 1 এর সূচনা করবেন। 2030 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদ শহরে। অরুণাচল প্রদেশে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে। খবর শেষ হলো।